সো আমাদের আজকের টপিক হচ্ছে রজচক্র থেকে, হ্যাঁ, নারী দেহে যে রজচক্র যে সিস্টেমটা একটা সাইকেলের মতো হয় সেটা নিয়ে আমাদের আজকের পার্ট। ওকে, আসো এটা আমরা আজকে অনেক কিছু ভেঙে শিখবো, অনেক কিছু ডিটেলসে শিখবো। হ্যাঁ, ওকে, সো মানব জীবনের ধারাবাহিকতা, মানব জীবনের ধারাবাহিকতা পর্ব 3। ঠিক আছে, ওকে, মানব জীবনের ধারাবাহিকতা পর্ব 3। তো আসো, সবাই আসছে? দেখা যায় না কেন? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, রজচক্র কি? হ্যাঁ, রজচক্র জিনিসটা কি? আচ্ছা দাঁড়াও, একটু বোর্ডটা মনে হয় ডাল হয়ে আছে, একটু দাঁড়াও ভাইয়া। আচ্ছা দেখো তো এখন কি ক্লিয়ার, একটু উজ্জ্বল লাগতেছে না আগের থেকে? ওকে, এখন একটু উজ্জ্বল লাগতেছে। ওকে, আমরা আসি। দেখো সবাই, রজচক্র বা ইংরেজিতে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেল কি বলে এটাকে বলো তো ভাইয়া? মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয় রজচক্র, ইংরেজিতে মেনস্ট্রুয়াল সাইকেল। আচ্ছা, রজচক্র কি? হ্যাঁ, রজচক্র কি? দেখো, রজচক্রের দুইটা পার্ট থাকে। রজচক্রের কি বলছি? দুইটা পার্ট। আচ্ছা, তাও তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো একটা কথা বলছে, বয়ঃসন্ধির পর থেকে অর্থাৎ যৌবন প্রাপ্তির পর নারীদের জননাঙ্গে যে নিয়মিত পর্যায়ক্রমিক পরিবর্তন হয়, নারীদের জননাঙ্গে যে পরিবর্তন হয় তাকে স্ত্রী যৌন চক্র বলে। স্ত্রী যৌন চক্র, হ্যাঁ, নারীদের ওইখানে যে সাইকেলটা হয় এটাকে। আচ্ছা ফাইন, এখন এই যে আমরা জরায়ু মানে রজচক্রের কথা বলতেছি, এই রজচক্রের ব্যাপারটা কি? রজচক্রের ব্যাপারটা কি আসলে? ওকে, তো তার জন্য তোমাদেরকে একটু একটা জিনিস বুঝতে হবে। আমি তোমাদের একটা জিনিস বুঝাই। দেখো, রজচক্র মূলত দুইটা ব্যাপার নিয়ে, হ্যাঁ, দুইটা ঘটনা নিয়ে রজচক্র। মেনস্ট্রুয়াল সাইকেলে দুইটা ঘটনা ঘটে। তোমাদেরকে আগের ক্লাসে ভাইয়া পড়িয়েছিলাম, জানেন তাই না, যে জরায়ু, নারীদের জরায়ু আছে, ডিম্বাশয় আছে, তাই না? ওকে, তো রজচক্র বেসিক্যালি দুইটা চক্রের সমন্বয়। মানে কি, রজচক্র বেসিক্যালি ডিম্বাশয় চক্র, মানে রজচক্রের দুইটা অংশ, একটা হচ্ছে ডিম্বাশয় চক্র, আরেকটা হচ্ছে জরায়ু চক্র। আরেকটাকে কি বলে দেখো? জরায়ু চক্র। তাহলে কি কি? একটা হচ্ছে ডিম্বাশয় চক্র, একটা হচ্ছে জরায়ু চক্র। ডিম্বাশয় চক্র এবং জরায়ু চক্র। ওকে ফাইন, তাহলে ডিম্বাশয় চক্র এবং জরায়ু চক্র। এবার আসো, এই যে আমি বললাম ডিম্বাশয় চক্র, ওকে, আমি কি বললাম? ডিম্বাশয় চক্র নিয়ে কথা বললাম। এখন দেখো, এই ডিম্বাশয় চক্রের কি ঘটে, মানে ডিম্বাশয়ে একটা ঘটনা ঘটতে থাকে, একই সাথে জরায়ুতেও একটা ঘটনা ঘটতে থাকে, এবং দুইটার সম্মিলিতভাবে এদেরকে বলা হয় রজচক্র। এদেরকে কি বলে? রজচক্র। আমি একটু আবার তোমাদেরকে একটু ব্যাপারটা বুঝাই। দেখো, ধরো আমরা গত ক্লাসে যেমন শিখেছিলাম, এই যে এরকম একটা জরায়ু থাকে না, এরকম একটা জরায়ু থাকে নারী দেহের ভিতরে। হ্যাঁ, জরায়ু থেকে এইখানে তার একটা ডিম্বাশয় থাকে, দুই পাশে দুইটা ডিম্বাশয়। ওকে, দুই পাশে দুইটা ডিম্বাশয়, এখানে একটা ডিম্ব নালী থাকে, এখানে একটা ডিম্ব নালী থাকে। ওকে, এরকম এই কথাটা বলছে। তাহলে দুই পাশে দুইটা ডিম্বাশয়, মাঝখানে জরায়ু। তাহলে কি বলছে? দুই পাশে দুইটা ডিম্বাশয়, এটা জরায়ু, আর দুই পাশে দুইটা, এগুলা কি? ডিম্বাশয়। এগুলা কি? ডিম্বাশয়। ঠিক আছে ভাইয়া, বুঝা গেল? আচ্ছা,
এখন দেখো মানে বলা হচ্ছে রজচক্র মানে হচ্ছে দুই পাশেই ডিম্বাশয়ে একটা ঘটনা চলতেছে, একই সাথে সাথে জরায়ুতেও একটা ঘটনা চলতেছে। এই জিনিসগুলো কিন্তু তোমরা আজকে ভালো করে শিখে যাবা ভাইয়ের কাছ থেকে, নাহলে কিন্তু তোমরা বুঝবা না। এবং এটা জানাটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই জরুরি। তোমরা ছেলেরা অনেক সময় জানো না এই ব্যাপারটা, বাট এটা বুঝাটা ইম্পর্টেন্ট। এটা বুঝলে তুমি অটোমেটিক তোমার নারী বা মেয়েদের প্রতি একটা আলাদা রেসপেক্ট জন্মাবে। এমনিতেই জন্মানো উচিত, বাট আলাদা রেসপেক্ট জন্মাবে কেন? কারণ তারা একটা সন্তান গ্রহণের জন্য যে পেইন নেয় এটা তুমি বুঝবা। তারা প্রতি মাসে মাসে যে পেইনটা ওরা অনুভব করে সেটা তুমি বুঝবা। এবং তোমরা ছেলেরা এক সময় কি হবা? এক সময় স্বামী হবা, হবে না? সবাই বড় হবা, বিয়ে করবা, স্বামী হবা, কোনো একটা মেয়ের জীবন সঙ্গী হবা। তুমি যখন তার পেইনটা, তার ফিজিক্যাল মানে শারীরিক এই যে পেইন যেটা সে প্রতি মাসে মাসে যাচ্ছে, সেই পেইনটা সম্পর্কে বুঝবা, তখন কিন্তু তোমার তার প্রতি তোমার অনেকভাবে তার প্রতি তোমার সহনশীলতা বাড়বে, আস্তে আস্তে বুঝবো। এজন্য আজকের এই ক্লাসটা অনেকটা ইম্পর্টেন্ট ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। ওকে, দেখো তো যেটা বললাম যে একই সাথে ডিম্বাশয়ে একটা ঘটনা চলতে থাকে, জরায়ুতেও একটা ঘটনা চলতে থাকে একই সাথে। তো এই যে ডিম্বাশয়ে যে ঘটনাটা চলতে থাকে এটাকে বলে ডিম্বাশয় চক্র, জরায়ুতে যে ঘটনাটা চলতে থাকে সেটাকে বলা হয় জরায়ু চক্র। সেটা কি বলে? জরায়ু চক্র। আচ্ছা, একই সাথে চলতে থাকে, বারবার বলতেছি। কারণ দেখো ডিম্বাশয় চক্রে কিছু ধাপ আছে, হ্যাঁ, ডিম্বাশয়ের কিছু ধাপ আছে। মানে ডিম্বাশয়ের ভিতরে কি কি হয়, ধাপগুলো কি কি? যেমন প্রথম ধাপটাকে বলা হয় ফলিকুলার ধাপ। কি বলা হয়? ফলিকুলার পর্যায়। তো এটাকে আমরা বলি ফলিকুলার পর্যায় বা ফলিকুলার ধাপ। এরপরটা হচ্ছে ডিম্বপাত ধাপ, একটু ধাপগুলো লিখে দিই। আর এরপরে হচ্ছে তোমার এটাকে বলা হয় লুটিয়াল পর্যায়, লুটিয়াল ধাপ, লুটিয়াল ধাপ। এটা রাখো, এটা এগুলো ডিম্বাশয়টা ঘটে, এই ডিম্বাশয়। আর জরায়ুর ভিতরে কি ঘটতে থাকে? এই জরায়ুর ভিতরে, হ্যাঁ, জরায়ুর ভিতরে দেখো কি কি ঘটে। এখানে রজস্রাবীয় ধাপ, রজস্রাবীয় ধাপ, ঠিক আছে, প্রথম ধাপ রজস্রাবীয়। তারপরেরটাকে আমরা বলা হয় বর্ধনশীল। কি বলে? বর্ধনশীল। আমি এগুলো বুঝাবো, আস্তে আস্তে সব বুঝবা। বর্ধনশীল ধাপ, ওকে। এবং ফাইনালি ক্ষরণশীল ধাপ, ক্ষরণশীল। ওকে, দেখো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই ডিম্বাশয় চক্র এবং জরায়ু চক্র দুইটা একই সাথে ঘটতে থাকে। এই দুইটা চক্রকে সমন্বয়ে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে রজচক্র। দুইটা মিলে আমার কি ঘটে? রজচক্র ঘটে, হ্যাঁ, রজচক্র ঘটে। তো আমরা এই জায়গায় দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখো যৌন চক্রের সময় ডিম্বাশয়ের এই পরিবর্তনকে ডিম্বাশয় চক্র বলে। কি বলছে? যৌন চক্রের সময় ডিম্বাশয়ের এই পরিবর্তনকে ডিম্বাশয় চক্র। এবং জরায়ুর প্রাচীর ও এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম মানে কি? দেখো ওই যে বলছে জরায়ুর ভিতরে যে পরিবর্তনগুলো হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলা হয় জরায়ু চক্র। তাহলে দুইটা কথা আমি ভাইয়া আগেই বলছি না, দুইটা। আচ্ছা, এবং জরায়ু চক্র শেষে কি বলছে? রক্তগুলো, রক্ত সহ মিউকাস যোনি পথে বের হয়। নারীদের কি হয়? মেয়েরা জানো, ছেলেরাও জেনে রাখো, কি হয়? ওদের মাসের একটা নির্দিষ্ট সময়ে, মাসের একটা নির্দিষ্ট সময়ে তাদের 4 থেকে 5 দিন যাবত তাদের যোনিপথ, যেটাকে আমরা পড়েছিলাম, যোনি পড়াইছি না গত ক্লাসে, যোনিপথ দিয়ে রক্তক্ষরণ হয়। হ্যাঁ, এটাকে বলে কি? রজস্রাব, মানে মেনস্ট্রুয়েশন পার্ট, মানে তোমার হচ্ছে রক্ত বের হয়, রক্তের সাথে অনেক কিছু বের হয়, মিউকাস আসে, এগুলো আসে। তো ফাইন, এটা জরায়ু থেকে তোমার এই রক্তটা আসে। এখন দেখো এখানে কি বলছে? স্ত্রীলোকের সমগ্র যৌন জীবনকালে প্রতি 28 দিন অন্তর, মানে 28 দিন পর পর বলা হয়েছে, দেখো তার 3 থেকে 5 দিন ধরে জরায়ুর অন্তঃস্থ স্তর, মানে জরায়ুর যে ভিতরে যে তার একটা অঙ্গ জরায়ুর যে ভিতরের স্তর, কি
এন্ডোমেট্রিয়াম। কি বলে? জরায়ুর ভিতরের স্তরকে এন্ডোমেট্রিয়াম। সেই এন্ডোমেট্রিয়াম অবক্ষয়ের ফলে সেই এন্ডোমেট্রিয়াম থেকে রক্তগুলা ঝরে পড়ে। ঠিক আছে, রক্তগুলা ঝরে পড়ে। এই যে দেখো রজস্রাব, এবং পরে দেহের অন্যান্য জননাঙ্গ সমূহের যেমন ডিম্বাশয়, জরায়ু ইত্যাদির যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকে রজচক্র বলে। ওই যে কি পর্যায়ক্রমিক পরিবর্তন, মানে একই সাথে ডিম্বাশয়ে, তার ডিম্বাশয়ে একটা পরিবর্তন, আরেকদিকে জরায়ুতে একটা পরিবর্তন। ডিম্বাশয়ে একটা পরিবর্তন, জরায়ুতে, একই সাথে দুইটা অঙ্গে তার পরিবর্তন হচ্ছে। ডিম্বাশয়ে একটা পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন ভাইয়া শিখাবো। জরায়ুতে একটা পরিবর্তন হচ্ছে। এই যে কম্বাইন্ড পরিবর্তন, এইটাকে বলা হয় কি? এটাকে বলে রজচক্র। ঠিক আছে, এই দুইটাকে একসাথে কম্বাইনলি আমরা কি বলি? রজচক্র। এগুলো নিয়ে আমরা শিখবো আসতেছে। তো ঠিক আছে, ফাইন গেল। এবার দেখো প্রথম যে রজচক্রটা হয়, প্রথম নারীদের ইউজুয়ালি তাদের বয়স সন্ধিকালে, ধরো 13 বছর বয়স, এই টাইম থেকে তাদের আস্তে আস্তে শুরু হয়। তাদের যে প্রথম রজচক্র, এটাকে কি বলে? মেনার্কি। তাহলে শিখে রাখো এমসিকিউতে। তাহলে তাদের প্রথম রজচক্রকে কি বলে? মেনার্কি। এবং তার যৌন জীবনকালের শেষ রজচক্রকে কি বলে? মেনোপজ। ইউজুয়ালি যখন একটা নারী 45 বলা হয় এভারেজে, যে 45 বছর বয়স বা এরকম টাইমের পরে তার আর রজচক্র হয় না, তার আর রজচক্র বন্ধ হয়ে যায়। এই রজচক্র বন্ধ হয়ে গেলে তখন বন্ধ, পজ, কি? পজ। এটাকে বলে মেনোপজ। ঠিক আছে ভাইয়া? তাহলে বন্ধ হয়ে গেলে কত বছর বয়সে? সাধারণত বলা হয় 45 এরকম দিকে, তার এক একজনের এক এক রকম, যাই হোক ওই টাইমের দিকে তার রজচক্র বন্ধ হয়ে যায়, আর হয় না নারীদের। আর এই যে তোমার ওইখান থেকে রক্ত বের হবে, এগুলো ঘটে না। তো ওই টাইমটাকে যখন বন্ধ হয়ে যায় সেটাকে বলে মেনোপজ। আর প্রথম যেটা হয়, প্রথম এটাকে বলে মেনার্কি। প্রথম যেটা হবে সেটাকে কি বলবে? মেনার্কি। প্রথম যেটা হবে সেটাকে কি বলবে? বলো, মেনার্কি। হ্যাঁ, ওকে, এইটা গেল। এখন আসো, এই যে রজচক্রের প্রধান কারণ কি, এটা জাস্ট এমনি, এত বুঝার এখানে কিছু নাই। সিম্পল জিনিস দেখো, যে প্রাপ্তবয়স্ক যৌন ক্ষমতা সম্পন্ন নারীর দেহে গর্ভ সঞ্চারণের অক্ষমতা। আচ্ছা দেখো, রজচক্র হওয়া মানে কি জানো? রজচক্র হওয়া মানে একটা নারী, সে প্রজননক্ষম, সে বাচ্চা গর্ভ ধারণ করতে পারবে। বুঝা গেছে কথা? সে কি করতে পারবে? সে বাচ্চা গর্ভ ধারণ করতে পারবে। একটা নারীর রজচক্র হওয়া মানে এটা তার লক্ষণ। যে নারীর যখন রজচক্র বন্ধ হয়ে যায় তারপরে তার গর্ভ ধারণ ক্ষমতা থাকে না। মানে রজচক্র হওয়া ভালো লক্ষণ, নারীর সুস্থ প্রজননের লক্ষণ, নারীর সুস্থ প্রজননের লক্ষণ। আচ্ছা, এবং বলা হয়েছে যে এই রজচক্রের একটা নির্দিষ্ট সময় ডিম্বাণু বের হয়। কি বলছি? রজচক্রের একটা নির্দিষ্ট সময় ডিম্বাণু বের হয়। তাহলে তখনই যদি যৌন মিলন হয়, মানে পুরুষের সাথে একটা নারীর যৌন মিলন হয়, তখন পুরুষের শুক্রাণু গিয়ে ওই ডিম্বাণুটাকে নিষেধ করবে, তখন বাচ্চা হবে। তার মানে আমরা বুঝলাম যে ওই সময়ে রজচক্রের একটা নির্দিষ্ট সময়ে ডিম্বাণু বের হয়, ওই সময়ে তোমার যৌন মিলন হওয়া মানে তার গর্ভ সঞ্চার ঘটবে, মানে বেবি হবে। মানে কি? তার বেবি হবে। বুঝে গেছে? হ্যাঁ, এটা কি ক্লিয়ার ভাইয়া? বুঝছেন এটা? ওকে, আপনারা বুঝছেন তো। এখন ভাইয়া একটু এই জিনিসগুলাকে তোমাদের এখন ভেঙে ভেঙে ভাইয়া এগুলা পড়াবো। ঠিক আছে, এটা তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে বুঝাবো। এইখানে অনেক কিছু আছে, যাই হোক ওগুলা ভাইয়া তোমাদেরকে একে একে পড়াবো। এখন পুরো কনসেপ্টটা ভাইয়া ক্লিয়ার করব। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে ভাইয়ার সাথে এটা নিয়ে একটু পড়া। ঠিক আছে, এটার সাথে সাথে একটু পড়ে রাখা, তোমাদের কাজ হচ্ছে এতটুকু। সবাই বুঝছো? ওকে, তো আমরা একটু আসি।
কি বলছি? এই সবাই একটু ভাইকে জানাও, তোমরা একটু ফুল মনোযোগ দিবা। এখন এখন আমি যেইটুকু পড়াবো ভাইয়া মনে করবা এইটা তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য মানে মাস্ট, কি বলে এটাকে, মাস্ট। হ্যাঁ, ওকে, ক্লিয়ার সবাই? মাস্ট মনে রাখবা। সো এটার ফুল ফোকাস দিয়ে দেখবা, ফুল ফোকাস। ওকে, রজ চক্র। রজচক্র। তো রজচক্রতে আমরা কি বলেছি? দুইটা ঘটনা, একদিকে ডিম্বাশয়ে আর একদিকে জরায়ুতে। তো আমরা এভাবে আসি, দেখো ধরো আমার এইখানে আমি দুইটা ঘর মানে এভাবে ইয়ে করি, ওকে, এতটুকু দেখো, যেটা দাগ দাও গ্যাপ দিয়ে, ঠিক আছে? আমি এইভাবে দুইটা দাগ এভাবে রাখলাম। ওকে, হ্যাঁ দেখো এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে ডিম্বাশয়ে কি কি ঘটতেছে দিনে দিনে। 28 দিন এভারেজ বলছি না আমরা, 28 দিন। তো ওই 28 দিনের একটা হিসেব আমরা দেখব, ঠিক আছে? 28 দিনের একটা হিসেব আমরা দেখব। তো দেখো, তো ওই 28 দিনে উপরেরটাকে রাখলাম ডিম্বাশয়ে কি কি ঘটে, ডিম্বাশয়ে কি কি ঘটে এটা। আর এইদিকে একই সাথে জরায়ুতে, তার জরায়ুর যে ভেতরের প্রাচীর, এই যে ধরো এটা জরায়ু, এই জরায়ুর ভেতরের প্রাচীরটাতে কি কি ঘটে সেটা আমরা দেখব। ওকে, হ্যাঁ, তো আমি প্রথমেই যদি এখানে যাই, তো দেখো ডিম্বাশয়, ডিম্বাশয়ে কি প্রথম 1 থেকে 4 দিনের মতো, দেখো প্রথম 1 থেকে 4 দিন, এইদিকে আমি একটু যাই, ধরো 1 থেকে 4 দিন, প্রথম 1 থেকে 4 দিন কি ঘটে? এই যে প্রথম 1 থেকে 4 দিন জরায়ুতে, জরায়ুতে তোমার এরকম রক্তক্ষরণ হয়। কি হয় দেখো, এরকম এনে একটু একটু রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হয়। ওই যে রজস্রাবীয় ধাপ, এই ধাপটাকে কি বলে? এই টাইমে আর ধরো শুরুই হয় কি, তার একটা রক্তক্ষরণ হইল, তার রক্তক্ষরণ হয়েছে, একটা নারীর যোনিপথ থেকে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক আছে? রক্তক্ষরণ হচ্ছে, আচ্ছা ফাইন। এবং এই টাইমটাকে কি বলা হয়? এই টাইমটাকে বলা হয়, এই যে প্রথম 1 থেকে 4 দিন নারীদের একটু যোনিপথ দিয়ে রক্ত বের হয়, এটাকে বলা হয় রজস্রাবীয় ধাপ। কি বলা হয়? রজস্রাবীয় ধাপ। ওকে, গেল। এখন এই টাইমে জরায়ুতে কি চলে জানো? ডিম্বাশয়ে, ডিম্বাশয়ে তখন ফলিকুলার ধাপ চলতেছে। ডিম্বাশয়ে কি চলতেছে? ফলিকুলার ধাপ। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া ফলিকুলার ধাপ কি জিনিস? ফলিকুলার ধাপে কি চলতে থাকে দেখো, ফলিকুলার ধাপে এই যে ডিম্বাশয়ে কি হয়, এই যে আস্তে আস্তে ফলিকল, ফলিকল ডিম্বাশয়ের ভিতরে ফলিকল মানে ডিম্বাণু আস্তে আস্তে ওর ভিতরে গ্রো হইতে থাকে। কি হইতে থাকে? ডিম্বাণু আস্তে আস্তে ওর ভিতরে গ্রো হতে থাকে, বুঝতে পারছো? ওর ভিতরে থাকা একটা ফলিকল, এই এখানে কি ঘটে দেখো, এই ধাপে ফলিকল স্টিমুলেটিং হরমোন, পড়েছো কিনা? একটা হরমোনের কথা ভাইয়া পড়িয়েছিলাম প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসেও, গত ক্লাসেও পড়াইছি। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন, যার কাজ কি ডিম্বাশয়ের একটা ফলিকল মানে কোষের গুচ্ছ, ওকে উদ্দীপ্ত করে সেখান থেকে ডিম্বাণু তৈরি করা। এই ফলিকল উদ্দীপক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এগুলো বেড়ে যায়, হ্যাঁ, লুটিনাইজিং হরমোন, এদের ক্ষরণ বেড়ে যায়। তো যার জন্য হয় কি, আস্তে আস্তে এই যে এর ভিতরে থাকা ডিম্বাণু আস্তে আস্তে তৈরি হতে থাকে। আস্তে আস্তে কি হতে থাকবে? এই যে ওর এই সময়ে, এই যে 1 থেকে 4 দিনের এই সময়ে আস্তে আস্তে এটা বড় হবে, হ্যাঁ, ডিম্বাণু ওর ভিতরে তৈরি হবে, এরকম, হ্যাঁ, এরকম ডিম্বাণু আস্তে আস্তে ওর ভিতরে তৈরি হতে থাকবে, একটু বড় হবে,
ওকে, এবার গেল, ধরো এইখানে তো 4 দিনের পরে এই দিক থেকে তারপরে কি শুরু হবে দেখো, 5 নম্বর দিন থেকে, এরপর থেকে এইখানে এবার এই যে এই জায়গা থেকে ফলিকল হরমোন এগুলা আসতেছে বাড়তেছে, তো ওই টাইমে আস্তে আস্তে কি করবে তোমার এই যে ওর এখান থেকে দেখো এই যে এইখানে একটা বড় ফলিকল তৈরি হয়, কি বলছি, একটা বড় ফলিকল তৈরি হয়, দেখো বলতেছি তোমাদের, এরকম একটা বড় ফলিকল তৈরি হয়, এই ফলিকলের ভিতরে ডিম্বাণু থাকে। আচ্ছা, এইটারে বলে গ্রাফিয়ান ফলিকল। কি বলে এটাকে, যেই একটা পরিণত ফলিকল যেটার ভিতরে ডিম্বাণু আছে, কি আছে, ডিম্বাণু আছে, এটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল। আচ্ছা, এই গ্রাফিয়ান ফলিকল আস্তে আস্তে এটা তৈরি হতে থাকে। এখন এই যে গ্রাফিয়ান ফলিকল ও কি করে জানো, ও এস্ট্রোজেন হরমোন প্রোজেস্টেরন হরমোন এদেরকে বাড়ায়। কি এরা আরো কি করে, এস্ট্রোজেন হরমোন প্রোজেস্টেরন হরমোনকে ক্ষরণ করতেছে। তাহলে আমার এই দিক থেকে আমরা কি বলতে পারি দেখো তো, এস্ট্রোজেন হরমোন প্রোজেস্টেরন হরমোন এদেরকে বাড়াইতেছে, এদেরকে কি করলো, বৃদ্ধি করতেছে, এরা বাড়াইতেছে, যে বারো 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 তুমি আস্তে আস্তে বারো। এখন এই হরমোন গুলা এসে কি করে জানো, এই হরমোন গুলা জরায়ুতে, এই হরমোন গুলা কি করে, জরায়ুর যে ভিতরে প্রাচীর আছে না, এই প্রাচীরে দেখো এই যে এরকম লাল কালার দিয়ে, আচ্ছা না লাল কালার না, এখানে দিয়ে দেখে, দেখো এখানে আস্তে আস্তে ওদের যত দিন যাবে এই প্রাচীরটা বাড়বে, এই প্রাচীরটা বাড়বে, যত দিন যাবে আস্তে আস্তে ওদের এই প্রাচীর বাড়তে থাকবে। হ্যাঁ, ওদের এই প্রাচীরটা বাড়তে থাকবে, এদের এই প্রাচীর বাড়তে থাকবে, বাড়বে, প্রাচীর বাড়বে। এবং প্রাচীর বাড়ার সাথে সাথে দেখো জরায়ুর প্রাচীর, ওর এই যে জরায়ুর এইখানে, হ্যাঁ ভিতরের প্রাচীরের পুরুত্বটা বাড়তেছে, পুরুত্বটা বাড়তেছে। এবং কেন বাড়লো, এখানে কি জমা হইতে থাকে, এই এস্ট্রোজেন প্রোজেস্টেরন ওরা কি করে, ওরা এই যে জরায়ুর প্রাচীরে বিভিন্ন রক্তনালী তৈরি হবে, রক্তনালী, এই যে এরকম রক্তনালী তৈরি হবে, মানে রক্তনালী, গ্রন্থি, বিভিন্ন রক্তনালী, এখানে গ্রন্থি এগুলো তৈরি হবে, কোষগুলো মানে প্রাচীরটাকে বড় করবে, রক্তনালী আসবে, বিভিন্ন গ্রন্থি আসবে, বিভিন্ন গ্রন্থি, হ্যাঁ এগুলোকে বলে ইউটেরাইন গ্ল্যান্ড, মানে জরায়ু গ্রন্থি, এগুলো আসবে গ্রন্থি, গ্রন্থিগুলো থেকে কি হয়, মিউকাস, মানে পিচ্ছিল মিউকাস তৈরি হয়। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে রক্তনালী। এভাবে করে ওর প্রাচীরটা আস্তে আস্তে জরায়ুর প্রাচীর বাড়তে থাকবে। এই দিক থেকে কি হতেছে, গ্রাফিয়ান ফলিকল মানে এটা পরিপক্ক হচ্ছে, ওর ভিতরে ডিম্বাণুটা রেডি হচ্ছে, এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই যে দেখো জরায়ু প্রাচীরটা বড় হচ্ছে না, আস্তে আস্তে বড় হচ্ছে, এজন্য এই ধাপটাকে কি বলে, এই ধাপটাকে বলে জরায়ুর, ওই যে আমরা পড়েছি না একটু আগে, দেখো বর্ধনশীল ধাপ, বর্ধনশীল ধাপ, বর্ধন হচ্ছে, দেখছো জরায়ুর প্রাচীরটা কি হচ্ছে, বড় হচ্ছে, জরায়ুর প্রাচীরটা মোটা হচ্ছে। ওকে, তো এই সময়ে এসে বলা হয় ওর প্রাচীরের পুরুত্ব কত হয় জানো, প্রায় 4 মিলিমিটার, কত, 4 মিলিমিটার। ওকে 4, আচ্ছা এটা ইংলিশে লিখে দিই, 4 মিলিমিটার, এটা 4 ইনিশিয়ালি থাকে ধরো 2 মিলিমিটার, আস্তে আস্তে এটা বড় হয় 4 মিলিমিটার হয়, দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এতটুকু, এইটা কতদিন পর্যন্ত এই জিনিসটা এভাবে বাড়তে থাকলো, এটা 14 দিন পর্যন্ত, কত দেখো 14, 14 দিন পর্যন্ত, 14 বা 13 দিন পর্যন্ত বলে সাধারণত, তোমাদের এখানে আছে 13, কারণ এরপরে একটা ঘটনা ঘটবে, এভাবে তো বাড়তেছে ফাইন, এবার আস্তে আস্তে ওর কি হবে, এইখানে দেখো, তো যখন এই জায়গায় পর্যন্ত 13 দিন, এইদিকেও 13 দিন হয়ে গেছে,
13 দিন। ওকে, 13 দিনে এটা আস্তে আস্তে বড় হইলো, গ্রাফিয়ান ফলিকল এটা বড় হইলো। এইবার 13তম দিনের পরে কি ঘটে? আচ্ছা, 13তম দিনের আগ পর্যন্ত ব্যাপারটা বুঝছো কি হয়েছে? 13তম দিনের আগ পর্যন্ত তোমার জরায়ুতে, নারীর জরায়ুতে প্রথম 4 দিন রক্তক্ষরণ হইলো, রক্ত বের হইলো যোনিপথ দিয়ে। তারপরে আস্তে আস্তে কি হইলো, এই এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের জন্য তোমার এইখানে ওর প্রাচীর আস্তে আস্তে বড় হইলো, প্রাচীরটা মোটা হইলো। এখানে মোটা বলতে তার ভিতরে রক্তনালী, তার ভিতরে বিভিন্ন গ্রন্থি, এগুলা জমে আস্তে আস্তে প্রাচীরটা মোটা হয়েছে। আস্তে আস্তে প্রাচীরটা কি হয়েছে? মোটা হয়েছে। এইটা ফাইন। আর এইদিকে তোমার কি হইলো, ওইদিকে মোটা হইলো 13তম দিন পর্যন্ত। আর এইদিকেও আস্তে আস্তে এই যে ফলিকল উদ্দীপক হরমোন এবং লুটিনাইজিং হরমোন FSH এবং LH, এই দুইটা হরমোন তোমার ডিম্বাশয়কে উদ্দীপ্ত করলো। ডিম্বাশয়ের ভিতরে ফলিকল থাকে। ফলিকল কি ভাইয়া? ফলিকল হচ্ছে একটা কোষের গুচ্ছ। এই কোষ গুচ্ছের ভিতর থেকে ডিম্বাণু তৈরি হবে। তো আস্তে আস্তে ও বড় হইলো, ও বড় হয়ে একটা ফলিকল তৈরি করে, এটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। এই ফলিকলের ভিতরে একটা ডিম্বাণু তৈরি আছে। এই যে এইটা হচ্ছে সেই ডিম্বাণু, ওর ভিতরে একটা ডিম্বাণু আছে। হইল 13তম দিন পর্যন্ত এতটুকু। তাহলে এই ধাপটাকে আমরা কি বলি? এই যে 13তম দিন পর্যন্ত এই ধাপটাকে আমরা বলে থাকি ভাইয়া, এই ধাপটাকে আমরা কি বলবো বলো? এটাকে বলা হয় ফলিকুলার ধাপ। এই যে এখানে ডিম্বাশয়ের ফলিকুলার ধাপ 13তম দিন পর্যন্ত। এবার 13তম দিনে এসে কি হয় জানো? 13তম দিনে এসে এই এস্ট্রোজেন হরমোন ও কি করে? লুটিনাইজিং হরমোনের ক্ষরণটা বাড়ায় দেয়। 13তম দিনে এসে কি ঘটলো খেয়াল করো। 13তম দিনে এসে এস্ট্রোজেন কি করে? ও হঠাৎ করে লুটিনাইজিং হরমোনকে বাড়ায় দিল। কি করলো? লুটিনাইজিং হরমোনকে ও মানে পরিমাণটা বাড়ায় দিল, প্রচুর বেড়ে গেল লুটিনাইজিং হরমোন। এবার লুটিনাইজিং হরমোন কি করবে জানো? ও ঘটাবে ডিম্বপাত। ও ঘটাবে কি? ডিম্বপাত। মানে কি? মানে হচ্ছে এই লুটিনাইজিং হরমোন যখন অনেক বেড়ে যাবে, তখন এই যে ডিম্বাণুটা এই গ্রাফিয়ান ফলিকল থেকে বের হয়ে যাবে। এই ভিতর থেকে ও বের হয়ে যাবে ডিম্বাশয়ের ভিতর থেকে। ডিম্বাশয়ের ভিতরে এই যে গ্রাফিয়ান ফলিকলটা ছিল, এখান থেকে বের হয়ে যাবে। তো তুমি দেখো একটু কিরকম হবে। মনে করো এই ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা এই গ্রাফিয়ান ফলিকল থেকে দেখো তোমার ডিম্বাণুটা বের হয়ে যাচ্ছে। ডিম্বাণু বের হয়ে যাচ্ছে। কি বলছি? গ্রাফিয়ান ফলিকল থেকে দেখো ডিম্বাণুটা বের হয়ে যাচ্ছে। এইটাকে বলে ডিম্বপাত। কততম দিনে ঘটে? 14তম দিনে ঘটে। কততম দিনে এটা ঘটলো? এটা ঘটলো ভাইয়া 14তম দিনে। কততম দিনে? 14তম দিনে। হয়েছে? দেখছো? হ্যাঁ, দেখো এতটুকু সবাই বুঝছো কিনা ভাইয়া? বলো তো। একজন বলছে মাত্র 13-14 দিনে এটা হয়। 13-14 দিনে কি হয়? যতটুকু বলছি আগে এতটুকু দেখো। তাহলে 13তম দিনের পরে হঠাৎ করে কি ঘটলো? জরায়ু তো জরায়ুর মতো বলতেছি সেটা, কিন্তু ডিম্বাশয়ে কি ঘটলো দেখো। 13তম দিনের পরে 14তম দিনে তার কি হবে? এই যে এস্ট্রোজেন হরমোন, সে লুটিনাইজিং হরমোনকে বাড়ায় দিবে হঠাৎ করে। লুটিনাইজিং হরমোন বাড়ায় দিলে লুটিনাইজিং হরমোন কি করে? ওইখানের এই কোষগুলোকে নষ্ট করে ডিম্বাণুটাকে ভিতর থেকে বাইরে নিয়ে আস। এই ঘটনাটাকে বলে ডিম্বপাত, বা ইংরেজিতে বলে ওভুলেশন। কি বলে? ওভুলেশন। ওকে, সবাই এইটুকু ক্লিয়ার? এখন তোমার কথা হচ্ছে ভাই 14তম দিনে এটা হইলো, বুঝলাম। আচ্ছা,
এইদিকে কি চলে তখন? জরায়ুতে তখন কি চলতেছে? জরায়ু কি এমনি না, জরায়ু কিন্তু ওর মতো করে ও আস্তে আস্তে দেখো, ও কিন্তু 13তম দিনের পরেও ও কিন্তু ওর মতো আস্তে আস্তে আবার ওর এই যে দেখো জরায়ুর প্রাচীর বাড়তেছে, জরায়ুর প্রাচীর কিন্তু ভাইয়া বাড়তেছে। হ্যাঁ, প্রাচীর বাড়তেছে, প্রাচীর বাড়তেছে, প্রাচীরের পুরুত্ব বাড়তেছে। কত পর্যন্ত হয়েছে? এবার প্রাচীরের পুরুত্ব হয়ে গেছে 8 মিলিমিটার, 8 মিলিমিটার হয়ে গেছে এই প্রাচীরের পুরুত্ব। কারণ এখানে আরো এস্ট্রোজেন প্রজেস্টেরন এরা মিলে কি করতেছে? বাড়াচ্ছে। এই যে এন্ডোমেট্রিয়াম জরায়ুর প্রাচীর আরো বাড়তেছে, আরো বাড়তেছে। এই যে রক্তনালী, রক্তনালী ছড়ায় পড়তেছে, রক্তনালী আরো বাড়তেছে। হ্যাঁ, এই যে এরকম এগুলা বাড়তেছে। ঠিক আছে, দেখছো? বলো। ওকে, ওকে, তাহলে এই যে এইটা কিন্তু দিকটা বাড়তেছে, 8 মিলিমিটার হয়েছে। আর এইদিকে 14তম দিনে ডিম্বপাত হয়ে গেছে, ডিম্বপাত হইল। হওয়ার পরে এবার কি? এবার দেখো ডিম্বাণুটা তো বের হইলো, ডিম্বাণু বের হয়ে কোথায় চলে যাবে বলো তো? ডিম্বনালীতে। ওই যে ডিম্বনালী দিয়ে আস্তে আস্তে সে জরায়ুর দিকে যাইতে থাকবে। মানে এই যে ডিম্বাণুটা বের হইলো, বের হয়ে কই যাবে? ডিম্বনালীতে। ডিম্বাণুটা বের হয়ে ডিম্বনালীতে যাবে, নালী দিয়ে ও আস্তে আস্তে জরায়ুর দিকে যেতে থাকবে। মানে ঘটনাটা এমন হবে যে এই যে ধরো এখান থেকে ডিম্বাণুটা বের হইলো, হ্যাঁ, এখান থেকে ডিম্বাণুটা বের হইলো, এই ডিম্বাণু এরপরে কোথায় যাবে? ওই যে নালী দিয়ে কোথায়? এইদিকে তার জরায়ু, তার যে জরায়ু, এই জরায়ুর এই দিকে যাইতে থাকবে, ডিম্বাণুটা এই দিকে যাইতে থাকবে। ডিম্বাশয়টা এখান থেকে বের হইলো, ডিম্বাশয় থেকে বের হয়ে ডিম্বাণুটা এদিকে যাইতে থাকবে। আচ্ছা, ফাইন। এরপরে এই যে বাকি অংশটা, ডিম্বাণু তো বের হইলো, এই যে বাকি অংশটা ওরা কি? এই যে এই অংশটা, এদেরকে বলা হয় কর্পাস লুটিয়াম। এরা মিলে এবার এই যে বাকি অংশটা, এরা মিলে এবার কি তৈরি করলো দেখো, এই বাকি অংশটা, ডিম্বাণু তো বের হয়ে গেল, এবার বাকি অংশটা মিলে, বাকি কোষগুলা মানে ফলিকলের বাকি কোষগুলা এবার মিলে ওরা কি তৈরি করলো? এটাকে বলে কর্পাস লুটিয়াম। কি তৈরি করে এটা? কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম তৈরি হয়। ওকে, কর্পাস লুটিয়াম তৈরি হয়। এই কর্পাস লুটিয়াম সে কি করে? সেও কিন্তু এস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ করে। সে কি করে? সে এস্ট্রোজেন, এই কর্পাস লুটিয়াম থেকে এস্ট্রোজেন, প্রজেস্টেরন এগুলাকে ক্ষরণ করে, এগুলাকে ক্ষরণ করতেছে। এস্ট্রোজেন প্রজেস্টেরনকে সে কি করে? ক্ষরণ করে। ওকে, তাহলে এই কর্পাস লুটিয়াম থেকে যখন আমার এস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরিত হচ্ছে, তখন এখান থেকে আমার এই যে দেখো কর্পাস লুটিয়াম থেকে এস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ হচ্ছে, মানে কর্পাস লুটিয়াম থেকে। এই এস্ট্রোজেন প্রজেস্টেরন কি করতেছে? জরায়ু প্রাচীরটাকে বৃদ্ধি করতেছে। এখানে ওই ডিম্বাশয়ে কর্পাস লুটিয়াম আছে, ও কি করলো? ওই কর্পাস লুটিয়াম অংশটা এস্ট্রোজেন হরমোন এগুলাকে ক্ষরণ করে। এই এস্ট্রোজেন হরমোন এসে জরায়ুতে এসে এই প্রাচীরটাকে আরো বাড়াইতেছে, এই যে আরো বাড়াইতেছে। সো এই অংশটুকুকে বলা হয় কি? এই যে প্রাচীর আরো বাড়তেছে, এটাকে বলা হয় ক্ষরণশীল। এখানে আরো রক্তনালী জমা হচ্ছে, গ্রন্থি জমা হচ্ছে, প্রাচীর বাড়তেছে, এটাকে বলা হয় ক্ষরণশীল। ক্ষরণশীল। আর এইখানে যে কর্পাস লুটিয়াম তৈরি হইলো, এইটাকে কি বলে? এইটাকে বলা হয়, এই যে এই ধাপটাকে বলা হয় লুটিয়াল ধাপ। ওই যে আমরা পড়েছি না ডিম্বাশয়ের কয়টা ধাপ? ওই যে প্রথম ধাপটা ফলিকুলার, দেখো ফলিকুলার ধাপ, ডিম্বপাত ধাপ এবং লাস্টে লুটিয়াল ধাপ। লুটিয়াল ধাপে কি? এই যে কর্পাস লুটিয়াম তৈরি হয়। এই কর্পাস লুটিয়াম আস্তে আস্তে যত দিন যায়, মানে
14তম দিন থেকে বাকি 28তম দিন পর্যন্ত। কত দেখো, 28তম দিন পর্যন্ত তোমার কি হবে, এই যে এদিকে 28 দিন, এইদিকেও 28, এই 28 দিন পর্যন্ত কর্পাস লুটিয়াম এটা এইভাবেই থাকে, এটা হরমোন তৈরি করে। এই হরমোনের জন্য গ্রন্থি, এই যে জরায়ু প্রাচীর এখানে বাড়তে থাকে, প্রাচীর বাড়তে থাকে। ওকে, প্রাচীর বাড়তে থাকবে। এখন 28তম দিনের পরে কি হয়, এই 28তম দিনের পরে, 28তম দিনের পরে এইদিকে কর্পাস লুটিয়ামটা আর কাজ করে না। আস্তে আস্তে যখন এই কর্পাস লুটিয়ামের এখানে যখন নিষেক হবে না, ধরো যৌন মিলন হয় নাই, হ্যাঁ, একটা কুমারী মেয়ে যার বিয়ে হয় নাই, তার কোনো যৌন মিলন হয় নাই, এখন তার যে ডিম্বাণু, সেই ডিম্বাণুটাকে নিষেক করার মতো কোনো শুক্রাণু আসে নাই। কি বলছি, নিষেক করার মতো কোনো শুক্রাণু আসে নাই। তো ও কি হবে, এই কর্পাস লুটিয়াম যখন দেখবে যে ডিম্বাণু নিষেক হয় নাই, এখানে কোনো শুক্রাণু আসে নাই, তখন এই কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়। কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যাবে, কি হবে, এরকম নষ্ট হয়ে যাবে, কর্পাস লুটিয়াম নষ্ট, কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে গেল। কর্পাস লুটিয়াম যখন নষ্ট হবে তখন হরমোনটা কমে যাবে, এস্ট্রোজেন, এই যে 28তম দিনের পরে দেখো, তখন এস্ট্রোজেন এরা হঠাৎ করে কমে যাবে, হঠাৎ করে এস্ট্রোজেন কমে যাবে, কারণ কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে, কারণ যৌন মিলন হয় নাই, তার মানে শুক্রাণু আসে নাই, যৌন মিলন হয় নাই, সো তার কর্পাস লুটিয়ামটা নষ্ট। কর্পাস লুটিয়াম নষ্ট হইলে ওই যে বলতেছিলাম কর্পাস লুটিয়াম এস্ট্রোজেন হরমোন এগুলাকে ক্ষরণ করে, এটা কমে যাবে, এস্ট্রোজেন এই হরমোনটা কমে গেল। এস্ট্রোজেন কমে গেলে তখন এই যে জরায়ু প্রাচীর, এই জরায়ু প্রাচীরের রক্ত, এই যে যেগুলা তখন বাড়তেছিল, এগুলো আর বাড়বে না, বৃদ্ধি হবে না, এরা যতটুকু হয়েছে এরা আস্তে করে ধ্বংস হয়ে যাবে। কারণ এই জরায়ু প্রাচীরটাকে নিয়ন্ত্রণ কে করতেছিল, এস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন। এখন হঠাৎ করে এস্ট্রোজেন কমে গেলে তোমার প্রাচীর ভেঙে যায়, প্রাচীরটা কি হবে, এই জরায়ু প্রাচীর ভেঙে যায়। আর জরায়ু প্রাচীর যখন ভেঙে যায় তখনই তোমার কি হবে, এই যে প্রাচীরটা যখন একদম ভেঙে গেল, তখন ভিতরে থাকা এই যে রক্তনালী, রক্ত জমা ছিল না, এই রক্তগুলা বের হয়ে যাবে। বুঝতে পারছো কেন হইলো ঘটনাটা, ওই যে ওইখানের সাথে রিলেটেড, ডিম্বাশয়ে কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে গেছে, তখন এস্ট্রোজেন ক্ষরণ বন্ধ হয়ে গেছে, তখন এস্ট্রোজেন বন্ধ হওয়ার জন্য জরায়ুর প্রাচীর আর আগের মতো সুগঠিত নাই, ওরা ভেঙে পড়ছে। আর ভেঙে পড়লেই তখন কি হবে, রক্ত ক্ষরণ হবে। তখনই কি হবে, ভেঙে পড়লেই এই যে এখানে থাকা রক্তগুলা, এই যে দেখো লাল কালার করা, এই রক্তগুলা ভেঙে পড়বে, তখন রক্তক্ষরণ হবে। তো এই যে আমরা দেখলাম 28 দিন পর্যন্ত কিভাবে একটা জিনিস চলে, যে 28 দিনের মধ্যে একই সাথে আমার ডিম্বাশয়ে ঘটতেছে, জরায়ুতে ঘটতেছে, এবং ফলাফলটা কি, যখন 28তম দিনের শেষে এসে এই কর্পাস লুটিয়াম কোনটা, ডিম্বাণু বের হয়ে গেলে বাকি অংশটাকে আমরা বলি কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম যখন নষ্ট হয়ে যাবে তখনই আমার এস্ট্রোজেন হরমোন বন্ধ হয়ে যাবে, তখন জরায়ুর যে প্রাচীর তৈরি হইতেছিল, এই মোটা হইতেছিল, এই প্রাচীরটা ভেঙে যাবে, ভেঙে গেলে ভিতর থেকে রক্তক্ষরণ হবে। ঠিক আছে, বুঝা গেল? ওকে, দেখি ভাইয়া এইটুকু বলো তো, এতটুকু সবাই বুঝছো কিনা? আরো ভাইয়া লিখেও এরপর আবার বুঝাবো, কিন্তু রজচক্র বুঝে যাইতে হবে।
বই পড়ে পড়ে বলবা ভাইয়া কিচ্ছু বুঝি নাই, বুঝছেন ভাইয়া, তাহলে হবে না। আমি তোমাকে এখানে ইজি করে বুঝাই দিলাম যে দুইটা একই সাথে কিভাবে ঘটে, এবং হরমোনের ব্যাপারটাও তোমাকে এখানে পয়েন্ট আউট করে দিলাম। কে বুঝো নাই বলো তো? এইভাবে বুঝানোর পরে কে বুঝো নাই? ওকে, জি ভাইয়া বুঝছো, ফাইন, গুড। তাহলে আমি এতটুকুতে শান্ত নয়, আমি এতটুকুতে শান্ত নই, আমি তোমাদেরকে আরেকটু বুঝাবো, আরেকটু লিখে এবার বুঝাই দেই একটা জিনিস। ধরো তুমি লিখতে যাবা, তুমি কি করবা? তোমাকে দুইটা চক্র একই সাথে ঘটে, তো ডিম্বাশয়ের এখানে কি ঘটে, জরায়ুতে কি ঘটে, আমি দুইটা পাশাপাশি একটু তোমাদেরকে লিখে দিই, তাহলে তোমাদের আরো একটু ইজি হবে। আর একটু ইজি হবে। আচ্ছা, এবার তোমার একটা কথা মাথায় আসতে পারে যে ভাইয়া যদি এমন হয় যে একটা মেয়ে, তার বিয়ে হইছে, তার স্বামী আছে, ফাইন, এখন এই যে 13তম দিনের পরে, মানে অর্থাৎ ধরো 14তম দিনের পরে তার স্বামীর সাথে তার যৌন মিলন হইল, অর্থাৎ তার স্বামীর শুক্রাণু তার দেহে প্রবেশ করলো, মেয়ের দেহে, তখন কি হবে? আচ্ছা, তখন ব্যাপারটা কি, স্বামীর শুক্রাণু যখন এই যে ডিম্বাণুকে, নারীর ডিম্বাণুকে নিষিক্ত করবে, তাদের যখন নিষেক হবে, তখন এই কর্পাস লুটিয়াম নষ্ট হবে না। যখন নিষেক হয়ে যাবে তখন কর্পাস লুটিয়াম নষ্ট হয় না, তখন কর্পাস লুটিয়াম থাকবে, কর্পাস লুটিয়াম থাকবে, এবং তখন তার এই যে রক্তক্ষরণ, রজস্রাব বন্ধ হয়ে যাবে। এই জন্য দেখবা বলে যে একটা মেয়েদের যখন রজস্রাব বন্ধ হয়ে যায় হঠাৎ, তার মানে এটা প্রেগনেন্ট হওয়ার, মানে গর্ভাবস্থার প্রথম লক্ষণ হচ্ছে এটা। কি বলছি? গর্ভাবস্থার প্রথম লক্ষণ কোনটা? রজস্রাব বন্ধ হওয়া। হঠাৎ করে রজস্রাব বন্ধ, কি ব্যাপার, কেন? ওই যে বললাম না, দেখো কর্পাস লুটিয়াম যদি নষ্ট না হয় তাইলে তোমার তখন কি এস্ট্রোজেন কমবে? কমবে না, এস্ট্রোজেন তো এস্ট্রোজেনের মতো বাড়বে, তখন জরায়ু প্রাচীরের মতো বাড়তে থাকবে, জরায়ু প্রাচীর ভাঙবে না, বুঝছো? এজন্য প্রেগনেন্সি হইলে জরায়ু প্রাচীর থেকে রক্ত ঝরে না। কেন? কারণ ওই যে কর্পাস লুটিয়াম সে টিকে থাকে, সে নষ্ট হয় না, তখন কর্পাস লুটিয়াম এস্ট্রোজেন হরমোন ক্ষরণ করতে থাকে, আর ওই এস্ট্রোজেন হরমোন জরায়ু প্রাচীরকে টিকায় রাখে, এই জন্য তখন রক্ত বের হয় না, বুঝছো? আর যখন ডিম্বাণু নিষেক হয় না, ডিম্বাণু নিষেক হয় না, তখন তোমার কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়, তখন কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়। আর কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে গেলে, কি বলছি, কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে গেলে তখন তোমার এস্ট্রোজেন হরমোন কমে যায়, আর এস্ট্রোজেন হরমোন কমে গেলে তখন জরায়ু প্রাচীর ভেঙে যায়, ভেঙে গেলে রক্তক্ষরণ হয়। তাহলে বুঝে গেল, নিষেক হলে একরকম, নিষেক না হলে একরকম, তাই না? যদি নিষেক হয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যায় এই 14তম দিনের পরে, তাহলে কি, তার রজচক্র বন্ধ হয়ে যাবে, মানে রজচক্র রক্তক্ষরণ হবে না, ঠিক আছে? তার মানে কোন নারীর রক্তক্ষরণ বন্ধ হয়ে যাওয়া, ধর অনেক দিন ধরে তার রক্ত ক্ষরণ হচ্ছে না, তার মানে এটা কি লক্ষণ? প্রথম যে সন্দেহটা আসবে, নিশ্চয়ই সে প্রেগনেন্ট। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে ধরো একটা বলা হয় যে যৌন মিলনের একটা নিরাপদ সময় থাকে, কখন? এই যে শুরুর দিকে, দেখো এই যে শুরুর সময়টা, মানে যখন তার মনে করো কেবল রক্তক্ষরণ হইল, এই সময়টা থেকে দেখো, এই যে এই সময়টা থেকে 13তম দিনের আগ পর্যন্ত, এই সময়টা কি সেফ না? কারণ এই সময় কি ডিম্বাণু বের হয়েছে? বের হয় নাই। তার মানে এই যে 5ম দিন থেকে এই 13তম দিনের আগ পর্যন্ত এই যে কয়েকটা দিন, এটাকে বলা হয় নিরাপদ সময়। এই সময়ে তুমি দেখো, তুমি এখন ডায়াগ্রাম থেকে বুঝবা, আরে ভাই ঠিকই তো বলছেন, এই 13তম দিনের আগে তো ডিম্বাণু বের হয় নাই, তাহলে তো নিরাপদ। ডিম্বাণু বের হয় নাই, তাহলে তো নিষেক হওয়ার কোনো চান্সই নেই। নিষেক হবে? হবে না, কারণ ভাই ডিম্বাণু তো বের হয় নাই। তাহলে এই যে 13তম দিনের আগ পর্যন্ত প্রথম এই কয়েকদিন একটু নিরাপদ,
এই সময় যৌন মিলন করলে গর্ভাবস্থার সম্ভাবনা নাই, এটাকে বলে নিরাপদ সময়। এই যে একজন বলছে লিওন সরকার যে প্রথম 5 থেকে 13 দিন, এই যে তোমার উত্তরটা অলরেডি ভাইয়া দিয়ে দিছি, বুঝতে পারছো লিওন সরকার? তুমি কি তাহলে এবার আমার উত্তরটা, আমি অলরেডি তোমার কমেন্ট দেখার আগে আমি উত্তরটা এমনি দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি একটা মাথায় প্রশ্ন ঘুরতে পারে, তাহলে ভাইয়া যে কোনো সময়ে যৌন মিলন হলেই কি তাহলে বাচ্চা হয়ে যাবে? না। তাহলে দেখো এই সময়ের ভিতরে যদি শুক্রাণু ঢুকে 5 থেকে 13 এর ভিতরে যদি শুক্রাণু ঢুকে, তাহলে মানে নিরাপদ বলা হয় যে তুমি অনেকটাই তোমার গর্ভ মানে সে প্রেগনেন্ট হবে না, কারণ নিষেক হবে না, কারণ ডিম্বাণুই তো বের হয় নাই। 13তম দিনের পরে গিয়ে ডিম্বাণু বের হয়েছে, এর আগে তো ডিম্বাণু ভিতরে। আচ্ছা বুঝে গেছো, ফাইন। তোমরা কি নোটটা করতে পারছো? এখন তুমি বলতেছো ভাইয়া লিখবোটা কিভাবে, মানে একটু কেমন জানি লাগতেছে না, এটারে আমি একটু লিখার ফরম্যাটে নিয়ে আসি, কি বলো? এই জিনিসটাকে দুইটা তো বুঝছো, এখন এই ডায়াগ্রাম দেখলেই তোমাদের মাথায় ঢুকে যাবে। সবাই একটা স্ক্রিনশট নাও, একটু রিভিউ টিভিউ দিও, একটু জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, একটা ছবি তুলে নাও। এটার একটা ছবি তুলে নাও। ওকে, তো এখন এটা দেখলেই তুমি বুঝে যাবো যে একই সাথে দুইটা কিভাবে ঘটে। তুমি তো বুঝছো ভাইয়া একই সাথে ঘটে, ভাইয়া এবার আমাদেরকে একটু লেখার মতো আলাদা আলাদা করে একটু শিখান্ত, একটু যেন আমি সহজে করে লিখতে পারি। বইয়ে তো আছে, বইয়ের পরে এখন তুমি দেখলেই বুঝে যাবে, আরে আসলেই তো এটাই তো ভাইয়া বলছে। আচ্ছা এখন একটু লিখে পড়ান, একটু ভাইয়া লিখে দেন যদি, তাহলে ভালো হয় নাকি? একটু লিখে দিলে ভাইয়া ভালো হয়। আচ্ছা দেখো, প্রথমেই আমরা আসি ডিম্বাশয় চক্রটা, একই সাথে তো দুইটা ঘটবে, আমি ডিম্বাশয় চক্রটা দেখাই আগে। এদিকে দেখে, এদিকে দেখ ডিম্বাশয় চক্র, আর এইদিকে দেখাই জরায়ু চক্র। জরায়ু চক্রটা লিখে দেখ, জরায়ু চক্র, ঠিক আছে? এটার কথা বলছি। ওকে ফাইন। এখন এই জায়গায় দেখো আমরা কি বলতেছি, ডিম্বাশয় চক্র শুরুতে এখানে কি, প্রথমে ফলিকল উদ্দীপক হরমোন ও লুটিনাইজিং হরমোনের বৃদ্ধি, মানে এদের হরমোনটা পিটুইটারি গ্রন্থি থেকে, যে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে এরা বের হয়। আচ্ছা তারপরে কি, এরা বের হয়ে এরা কি করে, ডিম্বাশয়ের ফলিকল বৃদ্ধি করে, ডিম্বাশয়ের ফলিকল বৃদ্ধি। ডিম্বাশয়ের ফলিকল বৃদ্ধি। আচ্ছা ডিম্বাশয়ের ফলিকল বাড়লে সেখান থেকে কি ঘটবে বলতো? ওকে দেখো, দেখো ডিম্বাশয়ের ফলিকল বাড়লে এটা আস্তে আস্তে গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। এবার কি হবে, তার গ্রাফিয়ান ফলিকল কি তৈরি হবে, গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি, গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি। আচ্ছা হইল, এরপরে এখান থেকে কি হবে, 14তম দিনে, খেয়াল করো 14তম দিনে হঠাৎ LH হরমোন বাড়বে। LH হরমোন কি হবে, বাড়বে, ঠিক আছে? দেখো এবার 14তম দিনে LH হরমোনটা বাড়ছে, 14তম দিনে কি হয়েছে, LH হরমোন বাড়ছে। আচ্ছা ফাইন, এরপরে কি হয়েছে, এবার আসো তো, 14তম দিনে LH হরমোন বাড়লো, ফাইন। ওই টাইমে ডিম্বপাত ঘটে। কি ঘটলো, ডিম্বপাত ঘটে। আচ্ছা ডিম্বপাত ঘটলে কি হয়, ডিম্বাণুটা বের হয়ে আসে, হ্যাঁ ডিম্বাণু বের হয়ে আসে, ডিম্বাণু বের হয়। দেখো সবাই ভাইয়ের সাথে নোট করবা, ডিম্বাণু বের হয়। এই ডিম্বাণু যে বের হইলো, ফাইন। এবার এই যে গ্রাফিয়ান ফলিকলের বাকি অংশটা ডিম্বাণু বের হওয়ার পরে
বাকি অংশ মিলে কি তৈরি করলো? এরা কর্পাস লুটিয়াম একটা অংশ, ওই যে বাকি কোষের ডিম্বাণু বের হয়ে গেল, তাহলে বাকি অংশটা মিলে কি তৈরি করলো? ওরা কর্পাস লুটিয়াম। আচ্ছা, এই কর্পাস লুটিয়াম কি করে? এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এদেরকে বৃদ্ধি করবে, এদের ক্ষরণ বাড়াবে, এদেরকে ক্ষরণ করে, কর্পাস লুটিয়াম ক্ষরণ করে। ফাইন, গেল, এভাবে ক্ষরণ করতে থাকলো। তো এরা গিয়ে কি হয়? এরা জরায়ু প্রাচীরকে বৃদ্ধি করে। এরা গিয়ে কি হয়? জরায়ু প্রাচীর বৃদ্ধি করে। জরায়ু প্রাচীর বৃদ্ধি, এটা ঠিক আছে, জরায়ু প্রাচীর বৃদ্ধি করবে। ফাইন, এখন একটা টাইমে বলা হচ্ছে যখন এই যে এখান থেকে দুইটা ঘটনা, কর্পাস লুটিয়ামের এখান থেকে, আচ্ছা দাঁড়াও, এটা তোমাদের এইখান থেকে দেখাই, তুমি এরপরে এইভাবে লিখবা যে এই কর্পাস লুটিয়ামটা দুইটা পরিণতি হতে পারে। কি বলছি? দেখো, এই কর্পাস লুটিয়ামের দুইটা পরিণতি হতে পারে। যদি নিষিক্ত না হয়, ধরো শুক্রাণু নিষিক্ত হইল না, নিষিক্ত না হলে, হ্যাঁ, নিষিক্ত যদি না হয়, আচ্ছা এটা উপরে মুছায় দেয় তো, ওকে, দেখো নিষিক্ত না হলে সে কি হবে? নষ্ট হয়ে যাবে। কর্পাস লুটিয়াম নষ্ট হয়, কর্পাস কি হয়? নষ্ট হয়, ঠিক আছে। কি হবে? নিষিক্ত না হলে কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যাবে। অন্যদিকে ও যদি নিষিক্ত হইতো, ধরো ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়েছে, নিষিক্ত হলে ও যদি নিষিক্ত হইতো, তাহলে এই কর্পাস লুটিয়াম, কর্পাস টিকে থাকতো, নষ্ট হইতো না আর কি, সহজ বাংলায় নষ্ট হইতো না, টিকে থাকতো। আর নিষিক্ত না হলে, মানে যদি শুক্রাণু ডিম্বাণু নিষেক না হয়, তাহলে কর্পাস লুটিয়াম তখন নষ্ট হয়ে যায়। আর কর্পাস লুটিয়াম নষ্ট হইলেই এস্ট্রোজেন হরমোন, তখন কি হবে? এই এস্ট্রোজেন, কর্পাস লুটিয়াম নষ্ট হইলে ভাইয়া এস্ট্রোজেন হরমোন কমে যায়, এস্ট্রোজেন কমে যায়, এস্ট্রোজেন ক্ষরণ কমে যায়। আর এস্ট্রোজেন ক্ষরণ কমে গেলে ওই যে যেটা বলছিলাম, রক্তক্ষরণ হয়ে যায় ওই দিক দিয়ে। এইটা হচ্ছে ডিম্বাশয় চক্রগুলো, মানে ডিম্বাশয়ে এগুলো ঘটতে থাকে। ডিম্বাশয়ে এইটা যখন ঘটতেছে, বুঝা গেল? ডিম্বাশয়ে এটা সবাই দেখো ভাইয়া, সবাই তুলো, সুন্দর করে নোট করে তুলো। আচ্ছা, একজন বলছে এফএসএইচ কি, এলএইচ কি? এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লুটিনাইজিং হরমোন, ঠিক আছে। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লুটিনাইজিং হরমোন। এটা আগের চ্যাপ্টার, আগের ক্লাসগুলাই পড়াইছি, কেমনে এগুলো ভুলে যাও? এটা আগের ক্লাসে পড়াইছি রে বাবা, এটা এখন ভুলে গেলে হবে না। ফলিকল, এটা আমি আগের ক্লাসে পড়াইছি। রাহাত, তুমি মনে আগের ক্লাসগুলো করো নাই? আচ্ছা, যাই হোক, তাহলে এত ডিম্বাশয় চক্র এবার সবাই বুঝছো ডিম্বাশয় চক্রে কি কি ঘটে? হ্যাঁ, এবার এটার সাথে মিল রেখে তুমি জরায়ু চক্রে, তখন এই সময়কালে জরায়ুতে কি হয়? জরায়ুতে কি ঘটে? চলো আবার আমরা এইটা দেখবো, জরায়ুতে কি ঘটে তখন। এই একই সাথে জরায়ুতে কি ঘটে, জরায়ু চক্র। ওকে, আচ্ছা, তো জরায়ু চক্রে আমরা যেটা দেখি, যে দেখো জরায়ুতে আমার কি ঘটে,
প্রথম কয়েকদিন ধরো তোমার রজস্রাবীয় মানে রক্তক্ষরণ, প্রথম ধরো আমরা শুরুই করলাম এরকম, প্রথম 4 দিন রজস্রাব মানে রজস্রাব পর্যায়, অর্থাৎ এই টাইমে রক্তক্ষরণ হয়। প্রথম 4 দিন রক্তক্ষরণ হইল, ওইখান থেকে শুরু করতেছে। প্রথম 4 দিন তার রজস্রাব হইল। আচ্ছা, হওয়ার পরে এবার কি হয় দেখো, এবার আস্তে আস্তে তার এই এস্ট্রোজেন হরমোন কি করে, এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এই দুইটা হরমোন কি করবে, জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম মানে ভিতরের প্রাচীর, এই যে এটা, এই যে ধরো এটা জরায়ু, এটা জরায়ুর, ঠিক আছে, জরায়ুর ভিতরের যে প্রাচীরটা, এই ভিতরের প্রাচীরকে সে আস্তে আস্তে পুরু করবে। তাহলে ভেতর জরায়ুর এই প্রোজেস্টেরন এসে জরায়ুর ভেতরের প্রাচীর কে পুরু করে, পুরু করতে থাকে, আস্তে আস্তে বড় করতে থাকে। প্রথম দিকে ওকে, তাহলে পুরু করতে থাকে। এভাবে করে করে এখানে কি হয়, রক্তনালী, দেখো কি হয়, প্রাচীরের রক্তনালী ও গ্রন্থি, বিভিন্ন মিউকাস গ্রন্থি এখানে জমা হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে বলা হচ্ছে দেখো, এই যে এবার 14তম দিন থেকে 14তম দিনে কি হয়, ওই যে ডিম্বপাত হয়, ডিম্বাণু বের হয়ে যায়, তখন কর্পাস লুটিয়াম তৈরি হবে। তো ওই যে তখন আস্তে আস্তে এস্ট্রোজেন হরমোন আরো বাড়ে। 14তম দিনের পরে এস্ট্রোজেন হরমোন আরো বাড়তে থাকবে, এস্ট্রোজেন হরমোন আরো বাড়বে। তো বাড়লে ও কি করে, জরায়ুর যে ভেতরের প্রাচীর, জরায়ু প্রাচীর আরো মোটা হয়, এইভাবে লিখে দেই নরমালি, আরো মোটা হয়, আরো বাড়তে থাকে। ওকে, জরায়ু প্রাচীর আস্তে আস্তে কি হবে, যে দেখো এরকম অনেক ইয়ে হবে, হ্যাঁ, এরকম অনেক মোটা হয়ে যাবে জরায়ুর প্রাচীরটা। এরকম ভিতরে কি, ভিতরে হচ্ছে ভাইয়া সব রক্তনালী, বিভিন্ন গ্রন্থি, এগুলা, হ্যাঁ, এগুলা হবে। আচ্ছা, এবার আস্তে আস্তে কি বলছে দেখো, 28তম দিনের পরে, 28তম দিনের দিকে আস্তে আস্তে তার কি হবে, ওই যে 28তম দিনের কর্পাস লুটিয়াম, ওইদিকে কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে গেছে। তখন 28তম দিনে তোমার ওই যে কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়, তখন হঠাৎ করে কি হবে, এস্ট্রোজেন হরমোন কমে যায়। এস্ট্রোজেন হরমোন কি হবে, কমে যাবে, এস্ট্রোজেন হরমোনের ক্ষরণটা কমে যাবে। তো এস্ট্রোজেন হরমোনের ক্ষরণ কমলে তখন কি হবে, এই জরায়ুর যে ভিতরের প্রাচীর, এটা ভেঙে যাবে। জরায়ু প্রাচীর কি হবে, জরায়ু প্রাচীর ভেঙে যায়। হ্যাঁ, এস্ট্রোজেন হরমোন করম, কারণ এস্ট্রোজেন হরমোন এই জরায়ু প্রাচীরটাকে নিয়ন্ত্রণ করে। কারণ যখন জরায়ু এস্ট্রোজেন কমে গেল হঠাৎ করে 28তম দিনের দিকে, তখন জরায়ু প্রাচীর ভেঙে যাবে। ভেঙে গেলে দেখো ভেঙে যাবে ব্যাপারটা কিরকম, এই যে ওর এইখানের এই যে এগুলা থেকে ধর ভেঙে গেছে, এই যে এগুলো দেখছো, এই যে ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে। তো যখন ভেঙে যাবে তখন এইখান থেকে রক্তক্ষরণ হবে, প্রচুর রক্তক্ষরণ হবে। এগুলা থেকে রক্তক্ষরণ, এই রক্তগুলা, আচ্ছা, তো জরায়ু প্রাচীর ভেঙে যায়, তখন আমার রক্তক্ষরণ হবে। এবং এই রক্তক্ষরণের সাথে
ওই যে ডিম্বাণুটা যেটা আসছিল ডিম্বাণু, এই যে ডিম্বাণুটাও কিন্তু রক্তের সাথে বের হয়ে যাবে, কারণ ডিম্বাণু তো নিষিক্ত হয় নাই, কোন শুক্রাণু এসে ওকে নিষেধ করে নাই, তাহলে ডিম্বাণুটা কই যাবে ভাইয়া? এই ডিম্বাণুটা মনে করো এইখানে হচ্ছে ডিম্বাণু, এই ডিম্বাণু রক্তের সাথে এইদিকে আসবে, এই যে জরায়ুতে আসে ডিম্বাণুটা, রক্তের সাথে এটা বের হয়ে যায়। এটা কি হয়? ডিম্বাণু এটা রক্তের সাথে বের হয়ে যায়, রক্তের সাথে বের হয়, এই অনিষিক্ত ডিম্বাণু। এটা কি? এটাকে বলে অনিষিক্ত, কারণ এখানে কোনো শুক্রাণু ঢুকে নাই, এই জন্য এটা অনিষিক্ত। শুক্রাণু যদি ঢুকতো, শুক্রাণু যদি ঢুকে নিষেধ করতো, তাহলে তোমার এই যে এটা ঘটতো না, তাহলে রজচক্র মানে এই যে রজস্রাব, রক্তক্ষরণ হইতো না। নিষেধ ঘটলে কি হইতো? তখন এস্ট্রোজেন হরমোন কমতো না, এস্ট্রোজেন হরমোন ঠিকঠাক থাকতো, তখন জরায়ু প্রাচীর ঠিকঠাক থাকতো, তখন জরায়ু প্রাচীর নিজেকে প্রস্তুত করত একটা বাচ্চাকে এখানে রাখার জন্য জরায়ু প্রস্তুতি নিত। কিন্তু যেহেতু নিষেক হয় নাই, তখন এস্ট্রোজেন, তার মানে ওইখানে কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে গেছে, এস্ট্রোজেন হরমোন কমে গেছে, এস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে এখানে জরায়ু প্রাচীরটা ভেঙে গেছে। প্রাচীর ভেঙে গেলে রক্তক্ষরণ হবে এবং রক্তের সাথে অনিষিক্ত ডিম্বাণুটা বের হয়ে যাবে যোনিপথ দিয়ে। নারীদের এই রক্তটা বের হয় কোথা দিয়ে? ওই যে পড়াইছিলাম না গত ক্লাসে, যোনিপথ, এই যোনিপথ দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, দেখছো সবাই? আচ্ছা, ডিম্বাশয় চক্র তুলতে পারো নাই, এটা তোমার জন্য, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও। দেখি, স্ক্রিনশট নাও। এটা এবার বলো সবাই বুঝছো কিনা? এই দুইটা বুঝলে তোমার আর কিছু লাগবে না। বলো। সব ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা একটু বইয়ের দিকে তাকাই। এই চক্রগুলো আসতে পারে, ইয়েস, রিটেনে এই চক্রগুলো আসবে। হ্যাঁ, রিটেনে এই চক্রগুলো আসবে, এগুলাই লিখতে হবে, তোমার বুঝায় লিখতে হবে, সিম্পল। ভাইয়া যেগুলো বলছি এইভাবেই আর কি তুমি ধাপে 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 লিখে দিবা। ভাইয়া আর অনেক ডিটেলসে বুঝাই দিচ্ছি তোমাদেরকে, ভাইয়া অনেক ডিটেলস। আচ্ছা, অনেক সময় বলে যে কর্পাস লুটিয়াম কি রঙের জানো? হলুদ রঙের। কর্পাস লুটিয়ামটা দেখতে কেমন? হলুদ কোষ থাকে, হলুদ। তো এই জন্য এটা মনে রাখবে, এটাকে ইয়েলো বডি বলে, ইয়েলো। ওকে, ইয়েলো বডি বলে, ইয়েলো, হলুদ বর্ণের। আচ্ছা, দেখি আমরা একবার একটু বইয়ে আমাদের কি বলছে, বইয়ে। ঠিক আছে, বইয়ে তো দেখো, এটা হচ্ছে ডিম্বাশয় চক্র। আমরা বলছি যে 3টা ধাপ, জরায়ু চক্রের 3টা ধাপে, এগুলো আমরা পড়াইছি অলরেডি। তো দেখো, প্রথমে এখানে আমাকে ওই যে বর্ধনশীল পর্যায়ে কি ঘটছে সব পড়াইছি। তো দেখো, এগুলা গ্রাফিয়ান ফলিকল এস্ট্রোজেন হরমোন তৈরি করে। দেখছো, গ্রাফিয়ান ফলিকলটা এস্ট্রোজেন হরমোন তৈরি করে। গ্রাফিয়ান ফলিকল কি? ওই যে যেই ফলিকলটার ভিতরে ডিম্বাণুটা, পরিপক্ক ডিম্বাণুটা তৈরি হয়। আচ্ছা, তো এবার এস্ট্রোজেনের জন্য কি হয়? জরায়ুর এন্ডোমেট্রিয়াম পুনর্গঠন শুরু হয়, এর আস্তে আস্তে অন্তঃপ্রাচীরের এগুলা বাড়তে থাকে, পুরুত্ব বৃদ্ধি পায়। দেখো, পুরুত্ব বৃদ্ধি পায় এস্ট্রোজেনের জন্য। আচ্ছা, তো এরপরে কি হয়? একটা টাইমে এস্ট্রোজেনের প্রভাবে লুটিনাইজিং হরমোন, ওই যে বলেছি এলএইচ হরমোনটা বেড়ে যায়, এবং যার জন্য এলএইচ হরমোন 14তম দিনে, কত দিনে? 14 দিনে, দেখো বলছে ডিম্বাণু মুক্ত হয়ে ডিম্বনালীর মাধ্যমে জরায়ুর দিকে অগ্রসর, মানে ডিম্বাণুটা বের হয়।
ওকে, তো গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিঃসরণকে, এই যে গ্রাফিয়ান ফলিকলটা থেকে ডিম্বাণুটা বের হইলো, এটাকে কি বলে? ওভুলেশন বা ডিম্বপাত। কি বলে? ওভুলেশন বা ডিম্বপাত। হ্যাঁ, মানে এখানে একই সাথে দুইটাকে বোঝাই দিছে যে জরায়ুতে যখন এদিকে জরায়ুর প্রাচীর বাড়তেছে, তখন একই সাথে ডিম্বাশয়ে কি ঘটতেছে? 14তম দিন পর্যন্ত ওই যে আস্তে আস্তে গ্রাফিয়ান ফলিকল তৈরি হলো, গ্রাফিয়ান ফলিকল থেকে এবার ডিম্বাণুটা বের হয়ে গেছে। কিভাবে? ওই যে LH হরমোন অনেক বেড়ে গেছে, ও কি করলো? এই ডিম্বাণুটাকে বের করে আনলো। এই বের করে আনার ঘটনাটাকে ডিম্বপাত বলে। আচ্ছা, তারপরে দেখো ক্ষরণশীল পর্যায় যেটা ছিল, যে ক্ষরণশীল পর্যায়ে কি ঘটে? ওই যে ক্ষরণশীল পর্যায়ে আস্তে আস্তে দেখো এবার গ্রাফিয়ান ফলিকলের বাকি অংশটা কর্পাস লুটিয়ামে পরিবর্তিত হয়। ডিম্বাণু বের হয়ে গেছে, বাকি অংশটা কিসে? কর্পাস লুটিয়াম। এটা কেমন? হলুদ বর্ণ ধারণ করে, এই জন্য এটাকে ইয়েলো বডিও বলা হয়। কি বলছি? কর্পাস লুটিয়াম হলুদ বর্ণের হয়, তাই এটাকে ইয়েলো বডি বলে। আচ্ছা দেখো আমার কথাটাই দেখো, কর্পাস লুটিয়াম এই যে অংশটাই এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন তৈরি করে। এরা এই হরমোনটাকে তৈরি করে এবং আস্তে আস্তে এই হরমোনটা কি করবে? যে ওরা আস্তে আস্তে জরায়ু প্রাচীরকে আরো উপযোগী করে, আরো বৃদ্ধি করে, তাই না? ওরা আরো বৃদ্ধি করতে থাকে। আচ্ছা, পরবর্তীতে এখানে বলছে দেখো, ডিম্বাণু নিষিক্ত হলে, মানে শুক্রাণু দ্বারা যদি নিষিক্ত হয়, তখন এই ভ্রূণ, মানে যে নিষিক্ত হওয়ার পর ভ্রূণটা জরায়ু প্রাচীরে গ্রথিত হবে, মানে জরায়ু প্রাচীরে বসে যাবে ভ্রূণটা, বা যে জাইগোটটা তৈরি হবে সেটা জরায়ু প্রাচীরে বসবে। পরবর্তীতে সেখান থেকে এটা অমরা তৈরি হবে, ওগুলো আলাদা জিনিস। অমরা কি? বাচ্চার একটা খোলস, বাচ্চাটা ওই যে ভ্রূণটা যেটার ভিতরে থাকে সেটাকে বলা অমরা। তো এইটা তৈরি হবে এস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরির মাধ্যমে, ভ্রূণের বৃদ্ধি এগুলো থাকবে। আচ্ছা, এটা হচ্ছে যদি নিষিক্ত হয়, তখন আস্তে আস্তে কি হবে? ওই যে অমরা তৈরি হবে, অমরাটা জরায়ুর ভিতরে জরায়ু প্রাচীরে স্থাপিত হবে। আচ্ছা গেল। কিন্তু যদি ডিম্বাণু নিষিক্ত না হয়, তখন কি বলছে? 10-12 দিন পর কর্পাস লুটিয়াম, ওই যে বলেছিলাম না, একটা 28তম দিনের দিকে গিয়ে তোমার কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যাবে। তখন কর্পাস লুটিয়াম নষ্ট হলে এস্ট্রোজেন প্রজেস্টেরন বন্ধ হয়ে যায়, এস্ট্রোজেন প্রজেস্টেরন বন্ধ হয়ে যায়। এখন এস্ট্রোজেন প্রজেস্টেরন বন্ধ হলে তোমার কি হবে? ওই যে রক্তজালক, জরায়ু প্রাচীরে যে রক্তজালকগুলো সেগুলো ফেটে যাবে। তাহলে দেখো দুইটা ব্যাপার যেটা আমরা শিখাইছি তোমাকে, যে ডিম্বাণু নিষিক্ত হলে আলাদা ব্যাপার, ডিম্বাণু নিষিক্ত হলে ওইখানে জাইগোট হবে, জাইগোট থেকে আস্তে আস্তে ওটা জরায়ুর মধ্যে বসবে, তখন আর রক্তক্ষরণ হবে না। কিন্তু যদি ডিম্বাণু নিষিক্ত না হয়, তখন কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়। কর্পাস লুটিয়াম নষ্ট হলে ওই এস্ট্রোজেন হরমোন প্রজেস্টেরন কমে যাবে, কমে গেলে তখন জরায়ু প্রাচীরের যে রক্তনালীগুলো ফেটে যায়, জরায়ু প্রাচীরটা ফেটে যায়, তখন এখান থেকে রক্ত বের হয়। ঠিক আছে, এই রক্তটাকে আমরা বলি রজস্রাব। এই তাহলে এই জিনিসটাই আমরা এখান থেকে শিখলাম রজচক্র থেকে। তো রজচক্র ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? রজচক্র ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিম্বাশয় চক্র, ডিম্বাশয় চক্র প্লাস জরায়ু চক্র, মানে দুইটার সম্মিলিত ভাবে আমরা কি বলি? রজচক্র। বুঝা গেল? মানে দুইটাই একই সাথে চলতে থাকবে, এটাই আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো এখানে আমরা আজকে জাস্ট এতটুকু একটু রজচক্রের তাৎপর্যটা দেখে যাই, কি বলছে। আচ্ছা, রজচক্রের তাৎপর্যটা কি? রজচক্র মেয়েদের যৌন জীবনকালে, এগুলা রিডিং, এটা পরীক্ষায় আসেন, জাস্ট একটু রিডিংটা দিয়ে রাখবা। রজচক্র মেয়েদের যৌন জীবনকালের সূচনা করে। কি করে? যৌন জীবনকালের সূচনা করতেছে। হ্যাঁ, ওকে, সূচনা করে। আচ্ছা, যে এইটা থেকেই তার যৌন প্রজনন ক্ষমতা শুরু হয়। কারণ দেখো, তোমাকে যে বলতেছিলাম যে রজচক্রে আমার কি হয়, একটা রজচক্র হওয়া মানে এটা তার সুস্থ প্রজননের লক্ষণ। কেন বলছি? কেন বলছি? কারণ হচ্ছে এই রজচক্র যৌন, মানে এটাতে ঘটলে, রজচক্রের এই ব্যাপারটা ঘটলে তার কি হচ্ছে বলো? এক্সট্রা তার লাভটা কি? আমার এখানে যখন বলতেছে রজচক্র, এই কথাটা, তো এই যে রজচক্র মেয়েদের যৌন জীবনকালের সূচনা করে, যৌন জীবনকালের সূচনা করে। তো এখানে আমাকে যখন বলতেছে যৌন জীবনকালের সূচনা করে, মানে তার রজচক্র হওয়া মানেই তার সাথে সাথে ডিম্বাণু তৈরি হচ্ছে। রজচক্র হওয়া মানে কি? তার সাথে সাথে ডিম্বাণু তৈরি হচ্ছে। আর ডিম্বাণু তৈরি হওয়া মানে কি? তার এটা প্রজনন, তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা আছে, রাইট?
তাহলে এটা একটা ভালো ব্যাপার। এটি স্ত্রীলোকের প্রজনন সক্ষমতা নির্দেশ করে, যেটা ভাই মাত্র বললাম যে প্রজনন সক্ষমতা মানে সে বাচ্চা প্রসব করতে পারবে কিনা, তার বাচ্চা হবে কিনা, সেটা সে এটার মাধ্যমে বুঝায়। ওকে, এই যে রজচক্রের স্ত্রীলোকের সন্তান উৎপাদন সক্ষমতা নির্দেশ করে এবং প্রতি মাসে দেখো কি বলছে, একবার গর্ভধারণের সুযোগ সৃষ্টি করে। তার মানে ওই যে প্রতি মাসের তার মানে রজচক্রের 14তম দিনে পরে গিয়ে সে একটা বুঝে যাবে যে এই সময়টায় যৌন মিলন করলে তার বাচ্চা হবার সম্ভাবনা বেশি, তাই না? 14তম দিনের পরে তার রজচক্রের 14তম দিনের সময় পরে গিয়ে তার যৌন মিলন ঘটলে তখন বাচ্চা জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি। রজচক্র ডিম্বাণু উৎপাদন, ডিম্বথলির পরিপক্কতা, ডিম্বপাত, শুক্রাণু ডিম্বাণুর মিলন, ভ্রূণ সৃষ্টি এবং জরায়ুকে ভ্রূণ ধারণ ও পোষণের উপযোগী করার সুযোগ সৃষ্টি করে। ওকে, নিয়মিত রজচক্র মেয়েদের যৌন সুস্থতার বহিঃপ্রকাশ, ফাইন, এটা তো বলছি। নিয়মিত রজচক্র হওয়া মানে কি, তার যৌন সুস্থতা। অনেকের অনিয়মিত রজচক্র হয়, সেক্ষেত্রে তাদের অনেক কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ, এটা মানে তার যৌন সুস্থতার একটু খারাপ দিক, যে না তার একটু সমস্যা আছে, তার যাদের নিয়মিত রজচক্র হয় না। এই যে অনিয়মিত রজচক্র বলেই দিচ্ছে মেয়েদের যৌন অসুস্থতা প্রকাশ করে। তার মানে রজচক্র যাদের নিয়মিত হয় তাদের সাইকেলটা ভালো, ঠিক আছে, তাদের সাইকেলটা ভালো এটা। আচ্ছা, তো এটাই বলছে। হ্যাঁ, আচ্ছা, ঋতুচক্র আলাদা জিনিস। ঋতুচক্র কাদের? অপ্রাইমেট, যেমন কুকুর, বিড়াল, ছাগল, রজচক্রের পরিবর্তে ওদের ঋতুচক্র হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে ওদের ক্ষেত্রে কি হয় যে তোমার এটা মনে করো ঋতুচক্র কেন, এটা খালি ওদের প্রজনন ঋতুতে ওদের কিছু পরিবর্তন হয়, ওদের জননাঙ্গে কিছু পরিবর্তন হয়। কখন? ঋতুতে। আমাদের কি হয়, মানে মানুষ মানে নারীদের ক্ষেত্রে কি হয়, পুরো 12 মাস জুড়েই হবে, কোনো ঋতু নাই যে না বর্ষাকালে হবে বা শীতকালে হবে, এমন না, সব সময় 12 মাসের 12 মাসই হবে। এটা হচ্ছে আমরা যারা প্রাইমেট মানে প্রাইমেট বর্গের মানে মানুষ, তাদের ক্ষেত্রে রজচক্র। কিন্তু দেখো এই যে কুকুর, বিড়াল, ওদের আবার হিসেব আলাদা, ওদের একটা নির্দিষ্ট ঋতুতে ওদের এই ঘটনাটা ঘটে। তো এজন্য ওদেরটাকে বলা হয় ঋতুচক্র। কি? রজচক্র না, ঋতুচক্র। মানে একটা নির্দিষ্ট ঋতুতে ওদের এরকম পরিবর্তন আসে, ওই পরিবর্তনের সময় তাদের যৌন মিলন হয়, তখন তাদের বাচ্চা হয় একটা নির্দিষ্ট ঋতুতে। ওদের কিন্তু 12 মাসই হবে, 12 মাসই জন্ম দিবে, মানে ব্যাপারটা এমন না, ওদের একটা নির্দিষ্ট ঋতু থাকে। ওকে, তো এটাই বলছে। হ্যাঁ, এবং এখানে একটা ব্যাপার যে মানুষের যেমন নারী দেহের যেমন কি হয়, রজচক্রের সাথে রক্তক্ষরণ হয়, তাই না? রক্তক্ষরণ হয়, এই যে 28তম দিন শেষে রক্তক্ষরণ হয়। ওদের কি দেখো, ওদের এরকম রজস্রাব ঘটে না, ওদের অন্যান্য ভিতরে কিছু পরিবর্তন হয়, কিন্তু ওদের রক্তক্ষরণ হয় না, নারীদের রক্তক্ষরণ হয়। তো এইটা হচ্ছে মেইন একটা ব্যাপার, এটা তো ইম্পর্টেন্ট না, জাস্ট আইডিয়াটা দিলাম আর কি, যে কুকুর, বিড়াল, ছাগল এদের ক্ষেত্রে কি হতে পারে, ওদের ক্ষেত্রে হিসাবটা আলাদা। তো যেটা আমি আজকের এখান থেকে মেইন লেসনটা কি জানো, তুমি দেখলা আমার এই যে এইখান থেকে আমি শুরুতে তোমাদেরকে বলছিলাম যে আজকে তুমি এমন একটা জিনিস দেখবা যে দেখো ভাইয়া, একটা নারীর একটা নির্দিষ্ট সময়ে তুমি দেখো তার 12 মাসের ধরো মানে একটা ধরো আমারই যদি আজকে আমার মাঝে এই যে কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম, তো তখন আমার হাঁটুতে মানে আমি একটা জায়গায় পড়ে যাই, একটু হাঁটতে গিয়ে পাহাড়ের একটা পাথরের উপরে পড়ে গিয়ে আমার হাঁটুর এই সাইডে একটু চামড়াটা ছিলে গেছে এবং হালকা হালকা একটু রক্তক্ষরণ হচ্ছিল। হ্যাঁ, হাঁটুর এইখানে তো হালকা হালকা, বেশি রক্ত না, হালকা হালকা রক্তক্ষরণ হচ্ছিল। তো তখন আমার ব্যথা করতেছিল, আমার এখনো ব্যথা, ধরলেই ব্যথা করে, মানে কেমন যেন একটা অস্বস্তি, হাঁটতে গেলে একটা ব্যথা করে। হালকা কেটে গেছে, একটু রক্ত বের হয়েছিল, তাতেই আমার এত ব্যথা করতেছে, এবং এটা সবারই করে। তুমি চিন্তা করো একটা মেয়ের তার কত বছর ধরে তার বয়সন্ধিকাল শুরু হয়েছে, ধরো নিয়ার অ্যাবাউট 11 থেকে 13, ওই সময়টা থেকে 13 বছর বয়স থেকে অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম, ওই সময়টা থেকে তার ধরো 45 বছর পর্যন্ত, 45-50 নিয়ার অ্যাবাউট এরকম পর্যন্ত, প্রায় ধরো একটা 20-30 বছরের জার্নিতে তার এই রজচক্র হচ্ছে, তার প্রতি মাসে একবার করে, হ্যাঁ, তার রক্তক্ষরণ হচ্ছে, কয়েকদিন যাবত রক্তক্ষরণটা, এমন না যে একদিন, কয়েকদিন যাবত রক্তক্ষরণ। এবং রক্তের পরিমাণ কত জানো? ইউজুয়ালি রক্তের পরিমাণ হয় ভাইয়া 40 থেকে 50 ml, ইউজুয়ালি
40 থেকে 50 ml। তার মানে তুমি একটা কোকাকোলার যে 250 ml এর বোতলটা, ওই বোতলের তুমি চিন্তা করো যে ধরো নিচের এতটুকু অংশ তার রক্ত বের হয়। 40 ml কিন্তু কম না, 50 ml কম না। একটা কোকাকোলা বোতলের 5 ভাগের 1 ভাগ, তার মানে এতটুকু অংশ রক্ত বের হচ্ছে। আমার তোমার একটা ছোট্ট চামড়া দিকে একটু রক্ত বের হলে আমার এখনো ব্যথা করতেছে। তো এই জিনিসটা একটা মেয়ে প্রতি মাসে হচ্ছে, বছর জুড়ে হচ্ছে, এবং সেই পেইনটা অবজার্ভ করে। এরপরে তো যখন বাচ্চা হয়, যখন এই চ্যাপ্টারে তুমি আরো সামনে যাবা, তুমি দেখবে যে তার বাচ্চা গ্রহণের সময় তার আরো যে পেইন, সেটা তো মানে অকল্পনীয়। হ্যাঁ, এটা ভাবলেও যে কারো কষ্ট হবে। তো এই পেইনটা সে নিচ্ছে, এবং এইটার সময় তাদের অনেক রকমের মুডের চেঞ্জেস আসে, তাদের একটা মানসিক অবস্থার পরিবর্তন আসে। দেখো, আমি আজকে একটা ব্যথা পাইছি, আমার নিজেরই খারাপ লাগে যে কি ব্যথা পাইছি, তাহলে তার প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়, ধরো 3 দিন 4 দিন ধরে তার রক্ত বের হচ্ছে, তার কি তার একটা অঙ্গ থেকে রক্ত কন্টিনিউয়াসলি বের হচ্ছে, চাপ উইথ পেইন। রক্ত বের হইলে তো শুধু মানে এমন না যে নর্মালি বের হইলো, ও একটা ব্যথা দিয়ে রক্তটা বের হয়। রক্ত বের হওয়া মানে কি, সেখানে তোমার ব্যথা হবে। তো এই ব্যথাটা ছাড় অনুভব হচ্ছে। তো যখনই একটা নারীর এই সময় মানসিক কিছু পরিবর্তনের বা তার মন মেজাজ খারাপ হইতে পারে, কিছু একটা হইতে পারে, তখন তাদের প্রতি তোমাদের অ্যাজ আ বয় আমাদের উচিত, বা তোমরা একসময় স্বামী হবা, কোনো না কোনো মেয়ের স্বামী হবা, তোমাদের উচিত তার প্রতি সেই কোঅপারেটিভ মানে সহনশীলতা আচরণ দেখানো। তার যেটাই হোক, ওকে তার পক্ষে কথা বলো, তার পক্ষে বলো, ওই টাইমটাই তাকে সাপোর্ট দাও, বুঝতে শিখো যে তার নিশ্চয়ই এখন এরকম একটা টাইম যাচ্ছে, তার মন মেজাজ খারাপ, তার অনেক ব্যথা যন্ত্রণা। এই টাইমটায় তাকে আমার মানে কোনো মস্করা, তার এটা নিয়ে হাসাহাসি করা উচিত না। ওকে, এই জিনিসটা বুঝতে হবে। এটা লেস শিক্ষা তুমি এখান থেকে যে শিখলে, এটা খালি পরীক্ষার খাতায় লেখার জন্য আজকের পড়াটা না, এটা জানার জন্য যে একটা ছেলের কি দিয়ে যায়। ছেলে কি কোনো পেইন দিয়ে যাও? তোমার মাসে কোনো জায়গা থেকে রক্ত বের হয়, পেইন দিয়ে যাও না। নারী অনেক পেইন দিয়ে যায়। এই জন্য আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা কিন্তু মাকে সবার আগে রাখছেন, তাই না? বলছেন 3 বার, প্রথম 3 বারে মা, তারপরে গিয়ে বাবা। কেন? কারণ মা যেই পেইন নেয় তোমার একটা সন্তানের জন্য, সন্তান প্রসবের টাইমে, সন্তান প্রসবের জন্ম দেওয়ার সময়, জন্ম দেওয়ার আগে, জন্ম দেওয়ার পরে, এবং তার এর আগের সময় জুড়ে এই যে রজস্রাব হয়, মানে এগুলা যে একটা মা নিচ্ছে, তো এই পেইন কখনোই একটা পুরুষ মানুষ নেয় না। তো এই শিক্ষাটা তোমাদের জন্য দরকার। তাদের মেয়েদের প্রতি আজকে হোক, এখন থেকে হোক, কোন মেয়ের তোমার তার ওই টাইমে এসে তোমার সাথে একটু ভুল ব্যবহার, বাজে ব্যবহার করলো, একটু রাগ দেখালো, একটু কনসিডার করবা। এক সময় বিয়ে হবে, তোমার জীবন সঙ্গী হবে কেউ, তার প্রতি তোমার এই জিনিসটা মাথায় রাখা উচিত যে মাসের 3 থেকে 4 দিন সে তার এই সময়টা যাবে, এই সময়ে তার কষ্ট হবে, ব্যথা হবে, তার মন মেজাজ ভালো নাও থাকতে পারে। আমার বুঝতে হবে এটা, এই টাইমে আমি চুপ থাকবো। সে যতই আমাকে 2টা কথা শোনাক, আমি চুপ থাকি, তাকে এমন কিছু বলবো না যেটাতে সে কষ্ট পায়। ওকে, এগুলো হচ্ছে লেসন। এইটা হচ্ছে আজকে ক্লাসের লেসন। তুমি ভাইয়ের কাছ থেকে প্রক্রিয়া শিখলা, ভাইয়ের কাছ থেকে, আমার কাছ থেকে তুমি অনেক ডিটেলসে শিখে নিলা, চক্র শিখে নিলা, ছবি শিখে নিলা, সব শিখে নিলা, কিন্তু আমার থেকে তুমি মোরাল লেসন না পাইলা, তাহলে আমি তোমার কোনো কাজের শিক্ষক না। হ্যাঁ, আমি তোমার কাজের শিক্ষক যখন আমি তোমাকে এটাকে ধারণ করাইতে পারবো যে এইটার সাথে থিওরিটিক্যাল লেসনের সাথে একটা মোরাল লেসন আছে এই চ্যাপ্টারে। এই মোরাল লেসনটা তোমাকে জানতে হবে, ধারণ করতে হবে। ওকে, সো ফাইন। আমার মনে হয় যে তোমাদের এই জিনিসগুলা এটা বুঝাই দিতে পারছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবাই একটু ইয়েতে থাকবা, হ্যাঁ, ব্যাপারটা বুঝবা, বুঝতে শিখবা, চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমাদের সবকিছুই ভালো হবে। ঠিক আছে, ওকে। সো ভাইয়ের সাথে এটা তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তারপর থেকে আমরা অনেক কিছু জানবো, শিখবো। ঠিক আছে, এতটুকুই থাকুক, টাটা। ফার্স্ট পেপার না, আরেকটা চ্যাপ্টার হবে। ফার্স্ট পেপারের আরেকটা চ্যাপ্টার হবে, লাস্ট চ্যাপ্টার, ওটা খুবই ছোট।